আচ্ছা, তো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই পড়াশোনা করতে গিয়ে দেখলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এই সবগুলোতে একটা ক্লজ থাকবেই, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্সে এর সাথে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, এটাতে কোঅর্ডিনেট ক্লজ থাকবে। এটুকু আমরা শিখছি। তারপরে সিম্পলে একটা ফ্রেজ পেয়ে যাই আমরা, আর একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাই। এটুকু আমরা গতকালকে পড়া রিভিশন দিলাম, ঠিক আছে। এখন আমরা নতুন করে দেখব যে আসলে আমাদের কিভাবে একটা জিনিসকে সিম্পল করব, একটা জিনিসকে আবার কমপ্লেক্স করব, ওইটাকে আবার কি ধরনের বাক্য ব্যবহার করে আমরা কম্পাউন্ড করব। তোমাদের বইয়ে হয়তো কোনো সময় সিম্পল থেকে কমপ্লেক্স করে, আবার সিম্পল থেকে কম্পাউন্ড করে। আমরা একেবারে এই জিনিসগুলো এভাবে যেটা যেটা হয় সেটাই করে করবো, ঠিক আছে, যতগুলো করা যায়। দরকার হলে আমারে দেখানোর দরকার নাই, এখানে তুমি দেখো, এখানে দেখলেই হয়েছে, ঠিক আছে। এখানে যদি দেখো তুমি আর কি, তাহলে খেয়াল করো কি হয়, খেয়াল করো। সেটা হচ্ছে আমরা যদি এইখানটাতে কমপ্লেক্সে ইফ দিয়ে যুক্ত করি, কালকে জিরো কন্ডিশনাল ছিল এখানে, ইফ ইউ রিড ওয়েল, অথবা ইফ ইউ কল মি আই উইল গো, রিড ওয়েল ইফ ইউ, এটা হতে পারে ইফ ইউ কল মি আই উইল গো, ইফ ইউ রিড ওয়েল ইউ উইল গেট, এ গুড মার্ক or good result, ঠিক এরকম আমরা পড়াশোনা করে থাকি। ইফ ইউ রিড ওয়েল বা ইফ ইউ কল মি আই উইল গো, বা মানে যেটাই হোক, এদিক আর এদিক। তো এইখানে কমার এই সাইডে একটা অংশ থাকে, এই সাইডে একটা অংশ থাকে। তাহলে এখন আমরা দেখব যে বাক্যের অংশ দুইটা আছে, আসলে এরা বাক্যাংশ হয় কিনা। তাহলে এখানে এটা সাবজেক্ট আছে, আর এখানে ভার্ব প্লাস আইএনজি, টু ভার্ব কোনো কিছুই নাই, ঠিক আছে। হ্যাভিং প্লাস ভিতরে কিছুই নেই, নন ফাইনাইট নাই, তাহলে এটা ফাইনাইট। সেম এখানে বি ভার্ব যেহেতু চলেই আসছে, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট এরকম। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাহলে দুটাই ক্লজ পরীক্ষায় প্রমাণিত। কোন ক্লজ এটা এখন আমাকে চিনতে হবে, ঠিক আছে। তুমি যদি দেখো এটা হচ্ছে ক্লজ মার্কার। ইফ যদি তুমি এটা করো তাহলে আমি করব। আমি যদি বাংলায় বোঝাতে চাই তোমাকে, যে বাংলায় আমি কিভাবে বোঝাবো, তাহলে দেখো যে যদি তুমি ভালোভাবে পড়ো, এই কথাটা বলে যদি আমি থেকে যাই, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়। কিন্তু আমি এই কথাটা যদি ছেড়ে দিই, তারপর বলি ইউ উইল গেট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করবে। কেন করবে, কি কারণে করবে সেটা জানা নেই, তুমি একটা ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু বলা যায় কথাটা, কিন্তু ওই জিনিসটা কিন্তু বলা যায় না, যেটা আমরা বলার চেষ্টা করতেছি সেটা আসলে হয় না। বুঝতে পারছি যে এই জিনিসটা হয় না। যদি তুমি এটা বলে বসে থাকো তাহলে তোমার কোনো বাক্যটার কিছুই হয় না। যে যদি তুমি এটা করো, যদি আমি এটা করি, তারপর কি বলবা, তো কি করবি দেখবো, যদি তুই এরকম করিস তাহলে তোর খবর আছে, কিন্তু কি করবি তুই দেখবি। তাহলে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে ক্লজ মার্কার ইফ। তাহলে এটা গেল সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে তোমার একটা মাস্ট কি ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্সে। বুঝে গেছে কথাটা? জি ভাইয়া। তাহলে যদি সে ভালো করে পড়ে তাহলে সে ভালো নাম্বার পাবে, বা যদি তুমি আমাকে কল করো তাহলে আমি সেখানে যাব। একটা শর্ত আছে, এটা করলে এটা হবে, বুঝছো, এটা করলে এটা হবে।
তো নাম্বারটা সেভ করে নাও যদি তুমি ভুলে যাও। এটা কিন্তু ওই রকম না যে নাম্বারটা সেভ করাই লাগবে, তুমি নাও বলতে পারো, তখন আবার ইন কেস বসে। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা ডিপে পরে শিখবো, মানে পরের লেকচারে শিখবো, নর্মালটা শিখি আমি। তাহলে ইফ ইউ রিড ওয়েল, যদি তুমি ভালো করে পড়ো তাহলে একটা ভালো রেজাল্ট করবে। এখানে ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, আমি একটা একটা করে মার্কার মুখস্থ করে দিচ্ছি আর কি। তাহলে ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন কমপ্লেক্স থেকে যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে ভালো পড়াশোনার দ্বারা আমি একটা ভালো রেজাল্ট করবো আর কি, বা তুমি একটা ভালো রেজাল্ট করবে। তাহলে দ্বারা মানে হচ্ছে বাই। ঠিক আছে, কেন হলো একটু পর বুঝতে পারবো। বাই, বাই এর পরে ভার্ব থাকলে এখানে আইএনজি বসে। বাই এর পরে যদি হি হয় তাহলে ওখানে কি হবে? বাই এর পরে হি হবে নাকি হিজ হবে নাকি হিম হবে? বলতে পারবা? হিম হবে। ছোট করে নাও, এই বাই ধরে নাও, তাইলে তুমি এটা প্যাসিভ ভয়েসে করতে পারবা। ঠিক আছে, এটা হলো বাই হিম। হিম। মনে করো প্যাসিভ ভয়েস মনে করলে বুঝতে পারবা। আর একটা থাকে দেন, কোনো কিছুর সাথে হি ইজ গ্রেটার দেন, এগুলোর পরে হি হবে নাকি হিজ হবে নাকি হিম হবে? হি। অলওয়েজ দেন এর পরে হি হবে। এখানে বাই দিয়ে হিম বুঝাই দিছি, কারণ আর হিম হবে না, এরকম মনে করতে হবে, আর হিম হবে না, দেন এর পরে হি হবে। একটা মনে রাখবা, বাইয়ের পরে হিম, তাহলে দেন এর পরে আর হিম হবে না। ঠিক আছে, আমি এইভাবেই মনে রাখতাম, একটা মনে রাখলে আরেকটা হয়ে গেল। আচ্ছা, এটা আমার প্রসঙ্গ না, প্রসঙ্গ আমার এখানে যে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি করলাম, বাই রিডিং ওয়েল, তারপরে বাকি অংশ ঠিক থাকবে। অথবা এখানে বাই কলিং মি, ঠিক আছে, আই উইল গো। তাহলে আমার ভালো পড়ার দ্বারাই আমি একটা, মানে ভালো পড়ার দ্বারাই তুমি একটা কি করতে পারবা, ভালো রেজাল্ট করবা, এই করবা সেই করবা, এগুলো কথা বলছি। এখন কম্পাউন্ডে বলবো যে তুমি ভালো রেজাল্ট করবা এবং জাতীয় কনজাংশন আছে, এন্ড, বাট, অর, দেয়ারফর, এগুলো বসে। ঠিক আছে, এই যে এন্ড, অর, বাট, এই তিনটা দিয়ে তুমি পড়াশোনা চালাই দিতে পারবা, কিন্তু একটু ডিপ লেভেলে অ্যাডমিশনে জানার জন্য দেয়ারফরটা জানতে হবে। দেয়ারফর কোথায় বসে? কম্পাউন্ডে বসে। আর এখানে সিম্পল আর একটা জিনিস বসে, সেটা হচ্ছে বিসাইডস। জাস্ট লিখে দিলাম, যখন করাবো তখন বুঝাবো। ঠিক আছে, যাতে এগুলো দেখে তোমার মনে না হয় যে এগুলো ভাই মানে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হয় এটা দেখো। তাহলে ইফ ইউ রিড ওয়েল ইউ উইল গেট। তাহলে ইফ কথাটা তো বলেছিলাম এর আগে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে কোনো কষ্ট নেই। ইফ কথাটা এখানে আর থাকবে না। তাহলে ইউ থেকে শুরু করো, ইউ কল মি, তারপরে আই উইল গো। তাহলে এখানে কি করব? এই কথাটা যদি লিখি, অথবা ইউ রিড ওয়েল, তারপরে বাকি অংশ। এই কমাগুলো তো উঠাইতে হবে, কমাগুলো উঠায় কি করতে হবে? কনজাংশন যুক্ত করতে হবে। তাহলে এখানে কি করব? তুমি ভালো করে পড়ো এবং কি করো, ভালো রেজাল্ট করো। ঠিক আছে, তুমি বাট বসো, এখানে যদি বাট বসাইতে চাও বাট বসো। তুমি ভালো করে পড়ো কিন্তু ভালো রেজাল্ট করো। কিন্তু মানে কি? কিন্তু মানে বুঝাবে যে বিপরীত, সে ভালো করে পড়েনি কিন্তু ভালো রেজাল্ট করে ফেলছে, তাইলে কিন্তু। তারপরে অর, ভালো করে রেজাল্ট করো অথবা ফেল করবে, তখন আমার অর বসাতাম। বুঝতে পারছি কি কথাটা? জি ভাইয়া। এখন এখন পরীক্ষার হলে যদি ভাই ইউ কথাটা না থাকে, বড় হাতের আর দিয়ে দিল, এখানে দিয়ে বললো রিড ওয়েল, এখানে কল মি, বড় হাতের যদি এরকম থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে ভার্ব দ্বারা শুরু হতে পারে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। কি বললাম আরেকবার? যে কোনোটাতে যদি আমরা ইম্পারেটিভ রকম ভাব দেখি তাহলে সেটা কম্পাউন্ড বলতে পারি। এখানে কি করে? সেকেন্ড পারসনটা উজ্জ্ব থাকে, রিড ওয়েল এন্ড আই উইল গো না দিয়ে,
মানে এই কি বলে যে ইউ উইল গেট এ ইয়া না দিতে পারে, বলতে পারে যে গেট এ গুড রেজাল্ট, মানে একেবারে বাক্য ছাড়াই বলতে পারে কাম এন্ড গো, কাম এন্ড গো, আসো এবং যাও, গো টু দ্য স্কুল, কাম টু হোম এন্ড গো টু দ্য স্কুল, এইরকম যদি বাক্য থাকে তাহলে এটা করবো। আমি কিভাবে এই দিক থেকে যখন ওই দিকে যাবো তখন আমি বুঝাবো। তাহলে এটা আমরা কি শিখলাম? বাই, এখানে বাই আছে, ভার্ব প্লাস আইএনজি, ওয়েল আছে, বাক্যাংশ বসে গেছে। এখানে কিন্তু কোনো কষ্ট নাই, এই সাইডের গুলো কিন্তু আমরা সহজ করে বসাইতে পারতেছি। এখানে ইফ বসাচ্ছি, এখানে এন্ড বসাচ্ছি। এখন আসো কথা, এখন আমি এটা যদি মুছে দেই, এখন আসি, এখন এইটুকু যারা বুঝছো আলহামদুলিল্লাহ, না বুঝলে সমস্যা নাই, আবারও বোঝার সুযোগ আছে। তাহলে ইফ ইউ রিড ওয়েল, পুরোটাই চেঞ্জ করে দিই, ইউ উইল গেট এ গুড মার্ক। তো ভাই আমরা একটা পড়াশোনা করছিলাম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে পরের অংশে ফিউচার ইনডিফিনিট। তারপর পড়ছিলাম পাস্ট ইনডিফিনিট, তাহলে সেটা কি হবে? উড কুড, এটা। তারপরে পড়ছিলাম পাস্ট পারফেক্ট, তাহলে এদিকেও পারফেক্ট জিনিসটা হবে, উড হ্যাভ, উড হ্যাভ, তারপরে ভি3, হ্যাভ থাকলে ভি3 হবে। এইটুকু পড়াশোনা করছিলাম, এই নলেজটুকু কারো আছে কিনা একটু আমার জানাইতে হবে ভাই, এইটুকু আমি জানি। জি ভাইয়া জানি। এখন আমি পুরোটাই মুছে দিলাম। এখন এইরকম ভাবে অনেক সময় বসে, এটা আগে শিখাই দেই তারপর যাই। তাহলে ইফ ইউ কল মি, এটা কোন টেন্স হলো? প্রেজেন্ট টেন্স। Present indefinite tense. প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এই সাইডে কি করব? ফিউচার ইনডিফিনিট, আই উইল ডু। এবার এটাকে পাস্ট করো তো, কল মিটাকে পাস্ট করো তো, পাস্ট করলে কি হবে? If you Call called me. মি। এবার এটাকে পাস্ট করো তো, আই উইল থাকলে উড, I would go. তারপরে এটাকে পাস্ট পারফেক্ট করো, ইফ ইউ Had. If you had called me. If you had called me. এটাকে পাস্ট পারফেক্ট, আই উড হ্যাভ I would have gone. গন। কেমন পাস্ট পারফেক্ট করছি এটা দেখো, যে ভাই হ্যাড কোথায়, ওই জিনিসটা করি নাই, যে এটা থেকেই পাস্ট পারফেক্ট করলে মানে আমার পারফেক্ট টেন্স করলে কি হয়, এটা এমনি পাস্ট তারপর পাস্ট পারফেক্ট, এরকম ভাবে বুঝাইছি। তুমি যদি এটা না বুঝো কোনো সমস্যা নেই, তুমি যেটা বুঝো এটা দিয়ে। কেমন করলাম? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এক নাম্বারটা, পাস্ট ইনডিফিনিট, তারপরে উড কুড এইটা, তারপরে পাস্ট পারফেক্ট, হ্যাড বসাইছি, এখানে উড হ্যাভ বসাইছি, ঠিক আছে? উড হ্যাভ এর পরে গো না বসে গান বসে, তো গো ওয়েন্ট গান, তাহলে এটা কোন পড়াশোনা? গো ওয়েন্ট গান, স্ট্রং ভার্ব না উইক ভার্ব? Strong verb. তিনটা রূপ বা তিন রকম, তাহলে সেটা মুখস্থ করতে আমার কষ্ট হবে। তাহলে এই জিনিসটা গেল। এখন ভাইয়া এরকম যদি থাকে পরীক্ষায় যে ইফ ইউ রিড ওয়েল ইউ ক্যান পাস, এরকম থাকে না? জি ভাইয়া। বা ইউ মে পাস, তুমি পাস করতে পারো, ভালো করে যদি পড়ো তাহলে পাস করতে পারো, জানি না ফেল হতেও পারে কিন্তু পাস করার সম্ভাবনা বেশি, এরকম আর সম্ভাবনা। তো এইরকম যদি থাকে, এখন তো এগুলোর কোনো নিয়ম কেউ মানছে না। তাহলে এরকম যদি ওগুলার যদি কোনো নিয়ম না মানে, তাহলে দেখা গেল এটা প্রথম কন্ডিশনালও না, সেকেন্ড কন্ডিশনালও না, থার্ড কন্ডিশনালও না, তাইলে আরেকটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। হ্যাঁ, জিরো কন্ডিশনাল হবে। ঠিক আছে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে ডিপ লেভেলের পড়াশোনা। ঠিক আছে, তো এখন এই জিরো কন্ডিশনাল, এখানে আমি একটু চিন্তা করি, যদি তুমি আমাকে কল করো তাহলে আমি যাব, ঠিক আছে,
একটা ভালো কথা, যদি তোমরা কল করো তাহলে আমি ক্লাসটা নিব। আবার এখানে বলো যে যদি তুমি আমাকে কল করতে তাহলে আমি যেতাম, ঠিক আছে? তাহলে এই দুইটাই হচ্ছে কি পাস্ট টেন্স, এই দুইটাই কি হচ্ছে পাস্ট টেন্সে। পাস্ট মানে অতীত, ঠিক আছে? যদি আমি ভালো মতো পড়তাম, যদি আমি দুইটা কম দাগাতাম, যদি আমি দুইটা কম ভুল করতাম তাহলে আমার চান্স হতো, এরকম যদি আমি চিন্তা করি তাহলে কি হইতেছে, এই চিন্তাগুলো এখন আর বাস্তবের সাথে মিল নাই। তাহলে বাস্তবটা কি হয়ে যাচ্ছে, অবাস্তব হচ্ছে। তাহলে সেটা কি হচ্ছে, অবাস্তব চিন্তা ভাবনা। অবাস্তবকে ইংলিশে বলে আনরিয়াল কন্ডিশন। আর ইউ ইফ ইউ রিড ওয়েল ইউ ক্যান পাস, বা এটা চাই গো, হচ্ছে real conditioner. কথাবার্তা, এটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আজকে একটু বেসিকটা ডিপে চলে গেছে, একটা জিরো কন্ডিশনাল পাইছি, এবং জিরো আর ফার্স্টে বানাইছি রিয়াল কন্ডিশন, এটা বানাইছে আনরিয়াল। তাহলে এই হিসেবে আজকের ক্লাস মতে দুইটা কন্ডিশনাল আমরা জানলাম, একটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল বলতে 0 আর 1, আর এটা মানে 2 আর 3, ঠিক আছে? আমরা এটাই পড়বো, কিন্তু আমাদের বেসিকটা আরেকটু স্ট্রং করার জন্য এটা পড়াইছি। যারা বোঝে নাই আরেকবার বলি, যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, তারপরে এগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল, এটা আমরা জানি। আর এর সাথে জানালাম যদি এই তিনটা না থাকে, এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, এরকম যদি থাকে তাহলে সেটা জিরো কন্ডিশনাল, এই তিনটার বাইরে থাকবে। এবং এখানে দেখা যায় যে দুটো পাস্ট কন্ডিশনাল আছে, যেগুলো পাস্ট আর কি কথা বলে, এগুলো হচ্ছে অবাস্তব চিন্তা ভাবনা, আর ওগুলো হচ্ছে বাস্তব চিন্তা ভাবনা। আশা করি তোমরা বুঝতে পারছো। ভাইয়া, গতকালকে একটা কোশ্চেন ছিল এরকমই, কিন্তু ওটাতে জিরো কন্ডিশনাল অ্যান্সার করার পরে ভুল কেন দেখালো? হয়তো উত্তরটা ভুল করা ছিল, আমারই ভুল হয়েছে হয়তো। কেন দেখালো তার মানে ওটা ঠিক করা আছে, এই কারণে দেখাইছে, যেটা আমাদের ভুল ছিল হতে পারে, দেখতে হবে। কিন্তু এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? সবারই কি এই জিনিসটা ভুল হয়েছে? জি ভাইয়া। আমি তাইলে- জিরো conditional দিছি। না ভাইয়া। ওই উদাহরণটা দিয়াই যে আরেকবার একটু ভাইয়া বুঝাই দেন, তাইলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা কি ছিল? ভাইয়া ছিল if you want to get a good result, study hard. If you want to get a good result, study hard. শুধু স্টাডি হার্ড ছিল। You will উজ্জ্ব এটার জন্য। তাই তো? জি ভাইয়া। এখন এইটাকে তোমরা পড়ছো বিপাকে, যেটাকে তুমি ইউ ক্যান নিবা নাকি ইউ উইল নিবা, বুঝে গেছে? তো এইখানে নরমালি এই কোশ্চেনটা থাকবেই না, প্রথম কথাতে এইভাবে এই কোশ্চেনটা থাকবে না, এরকম দুইটা সাইডই দেওয়া থাকে। যদি স্টাডি হার্ড থাকে তাহলে কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। একটা স্টুডেন্ট এখানে দেখলে সেই কাজটা করবে, কেননা জিরো কন্ডিশনালে অ্যাডমিশনে তোমার আসবে না, খুব কম, একেবারে রিয়ার। বুঝতে পারছি কি? আমি জিরো কন্ডিশনালটা তোমাদের বেসিকের জন্য পড়াইছি, কিন্তু জিরো কন্ডিশনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, তাই এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল দিয়েই তোমার জীবন পার। বুঝতে পারছি? যদি এরকম কোশ্চেন আসবে না, যদি আসে তাহলে এটা ফার্স্ট কন্ডিশনালে মনে করো। যতক্ষণ পর্যন্ত না দুই সাইডে তুমি প্রেজেন্ট না দেখতেছো ততক্ষণ পর্যন্ত এটা জিরোর দিকে যাবাই না, তুমি যে জানো এটা কাউকে জানাবাই না। বুঝতে পারছো? জি ভাইয়া। না হলে তর্কের সংখ্যা বেশি। 1 নাম্বার কথা হলো জিরো কন্ডিশনাল পরীক্ষায় আসে না সাধারণত, আর 2 নাম্বার কথা হলো জিরো কন্ডিশনালটা তোমার বেসিক স্ট্রং করবে, আর কিছু কাজে লাগে না, ঠিক আছে? জাস্ট তুমি এটা জানলা, তুমি বলতে পারলা যে এটা জিরো কন্ডিশনাল, এটা বুঝাইতে পারলা, এটুকুই, আর কিছু না। এটা পরীক্ষায় আসে না। তাহলে এখানে দেখো আমরা এটা পড়ছি যে একটা কোশ্চেন ছিল যে if we had been more careful we could have won the match। ভাই এখানে could have কেন? মানে এখানে উড হ্যাভ না হয় কুড হ্যাভ আছে না? জি ভাইয়া।
কুড হ্যাভ বোঝায় সামর্থ্য বোঝায়, কোন বাক্যে যদি সামর্থ্য বোঝায়, তার সামর্থ্য আছে সেই কথাটার জন্য, ঠিক আছে। তো উড হ্যাভ কুড হ্যাভ কই থেকে আসবে, এগুলো আমাদের রাইট ফর্ম ভার্বের পড়াশোনা, ঠিক আছে। একেবারেই সম্পূর্ণটাই ওখানে যাবে। এইটুকু খালি জানো যে কুড হ্যাভ থাকলে সেটা সামর্থ্য বোঝায়, আমরা নর্মালি উড হ্যাভ দিয়েই করব। কিন্তু তোমাদের কি সুবিধা জানো, যে তোমরা আর এইচএসসি নাই, এইচএসসি হলে কিন্তু অনেক কিছু প্যাচ খায়। এখানে তোমার অপশন দেওয়া থাকবে, তুমি খালি টিক মারো। এরকম থাকবে না যে উড হ্যাভও থাকবে কুড হ্যাভও থাকবে, এই জিনিসটা খুব রেয়ার থাকে। এটা যদি ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে তাইলে থাকে, মেডিকেলে এইভাবে দেয় না। মেডিকেলের প্রশ্নই দেয় যে গোলগি বডির আবিষ্কারক কে, দিয়ে এমন গুলো নাম দেয়, পরে লেখা ক্যামিলো গোলগি, ঠিক আছে, আর কোনো বিজ্ঞানীর নাম নাই। তাহলে ওই একটাই বিজ্ঞানী, একটাই উত্তর। আচ্ছা 7টা কি বেজে গেছে? আচ্ছা 7টা বেজে গেছে। এখন ইফ ইউ read well, you will get a good result. এই বাক্যটাকে এখন আমি যদি নেগেটিভ করতে যাই কি হবে, ইউ তারপরে নট, তারপর রিড, তারপর ওয়েল, বাকি অংশ থাকবে। তাহলে নটের আগে কি বসবে, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, ডু না ডাজ, এটা যদি সেকেন্ড পারসন তাহলে অবশ্যই ডু। বেশি কথা বুঝতে পারছি? তাহলে ইফ প্লাস এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা, আর এটা হচ্ছে ইফ প্লাস এটা হচ্ছে নেগেটিভ। বলো বুঝছো কিনা? কই কোনো আওয়াজ নাই যে? জি ভাইয়া বুঝছি। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করার জন্য আমি এখানে এটাকে সিম্পল করার সময় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করলাম, এবং কম্পাউন্ড করার সময় আমি এখানে এন্ড বসালাম। এটা হচ্ছে আগের রিভিশন। এবার যেহেতু নেগেটিভ আছে, সেহেতু এটা ছিল ভালো পড়াশোনা যদি তুমি করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। আবার তাহলে এখানে কি আছে, যে যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করবা। আবার বলতেছি ভালো পড়াশোনার দ্বারা, বাই দ্বারা, বাই মানে দ্বারা, ভালো পড়াশোনার দ্বারা তুমি ভালো রেজাল্ট করবা। তুমি ভালো পড়াশোনা করবা এবং ভালো রেজাল্ট করবা। তাহলে যদি তুমি ভালো পড়াশোনা না করো তাহলে কি তুমি ভালো রেজাল্ট করবা? তাহলে ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট, ঠিক আছে, বা ইউ উইল নট পাস, এরকম কথা। এরকম কথা যদি বসে, এরকম কথা যদি বসে যে যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে না, বা তুমি এরকম বলতে পারো যে ভাই আমি উইল নট যদি না বসে তাহলে কি বসাবো, ইউ উইল ফেল বসাবো। এটা তোমার হাতে অপশন আছে, যে তুমি যদি ভালো করে না পড়ো ইউ উইল ফেল। এখানে নেগেটিভ বুঝাইতে পারলাম না, কিন্তু বাক্য দিয়ে বুঝাই দিলে যে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তো এখানে যেটাই থাকুক আমরা এদিকে চিন্তা করি ইফ প্লাস নেগেটিভ। এখন যদি তুমি ভালো পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে অথবা ভালো নাম্বার পাবা না, ভালো রেজাল্ট করতে হবে। তাহলে পড়াশোনা করতে হবে, না হলে তোমার নাম্বার নাই। তাইলে এখানে উইথাউট পড়াশোনা ছাড়া, উইথাউট রিডিং ওয়েল বা রিডিং অ্যাটেন্টিভলি, যাই থাক, ভালো পড়াশোনা ছাড়া, ঠিক আছে, ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট, ঠিক আছে, এই কথা। পড়াশোনা ছাড়া। আচ্ছা ভাইয়া, নাম্বার কম পাওয়া আর ফিল করা দুইটা ভিন্ন জিনিস না? বাবা আমি তোমার তো এটা বুঝাই নাই, যদি এটা থাকে এটা থাকে কিছু করার নাই। তো যদি ভালো করে না পড়ো তাহলে তুমি ফেল করবে, এটা যদি বাক্যে থাকে। আবার যদি এটা থাকে কোনো সমস্যা নেই, তো নাম্বার ফেল করা এই করা এটা তো তোমার চিন্তার মধ্যে আসার কথা। তোমার চিন্তার মধ্যে আসার কথা যে ইফ প্লাস নেগেটিভ থাকলে সিম্পলে কি করতে হবে, উইথআউট পরে ভার বসবে কি বসবে না, ওই সাইডটা ঠিক আছে কি আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। হাউ টু রিড, এটা হচ্ছে চান্সের একটা মানে ভালো জিনিস, যে তুমি কিভাবে পড়াশোনা করো এর উপর তোমার চান্স নির্ভর করে। তোমার পড়াশোনার গাইডলাইনটা কেমন, এটা যদি তুমি না বুঝো সারাদিন পড়ো লাভ নাই, এটা বুঝতে হবে। তাহলে উইথআউট রিডিং ওয়েল ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট, ঠিক আছে। এখন
ভালো পড়াশোনা ছাড়া, ওটা ছিল দ্বারা, এটা হচ্ছে ছাড়া। ভালো পড়াশোনা ছাড়া বা ব্যতীত, ব্যতিরেকে যাই বলো সেটাই। তারপরে এখন কি করতে হবে, ইফ কথাটা তো কম্পাউন্ডে থাকবে না, এখন যদি আমরা কম্পাউন্ড করতে যাই কি হবে, ইফ কথাটা থাকবে না, তাহলে ইউ ডু নট রিড ওয়েল, ইউ ডোন্ট রিড ওয়েল। ঠিক আছে, তুমি ভালো করে পড়বা না, এবং এবং ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্টও করতে পারবা না। এটা হচ্ছে নর্মাল কথা। ভালো করে পড়বা না এবং ভালো রেজাল্ট করবে না, শেষ। এখন আমি যদি এই জিনিসটা করতে যাই, পরীক্ষায় কিন্তু একটা অবুঝ মন এটা করতে চাই, কিন্তু নির্মম পরিহাস, তুমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, এটা তোমার আসবে। এটা যদি দেয় কেউ, মানে এইচএসসি পরীক্ষাতে দেয়, তাহলে তার নাম্বার কাটার সুযোগ নেই। কিন্তু কি করবে, অ্যাডমিশনে অ্যান্সারে তো তোমার 4টা অপশন এটা থাকবে। কি থাকবে তাহলে, অ্যান্ড উঠে যে অর থাকবে, অ্যান্ড উঠে যে অর থাকবে। তাহলে ভালো করে পড়ো, নাইলে তুমি ফেল করবে। মুভ, একটা কথা আছে, মুভ অ্যান্ড ডাই, আগাও এবং মরে যাও। আরেকটা লেখা আছে ডু অর ডাই। ঠিক আছে, ইফ ইউ ডোন্ট মুভ ইউ উইল ডাই, তুমি মারা যাবে। যদি তুমি না আগাও তাহলে তুমি মারা যাবে। এটা হচ্ছে ওই অ্যান্ড। ঠিক আছে, যদি বলি যে ইফ ইউ মুভ অ্যান্ড, এইটা যদি তুমি আগাও তুমি মারা যাবে। কিন্তু এখানে তোমার খেয়াল রাখতে হবে যে এই বাক্যটাতে মনে হচ্ছে না একবার আমি নেগেটিভ বসাবো, একবার আমি অ্যাফার্মেটিভ বসাবো, ইফ ইউ মুভ একবার বসাবো, ইফ ইউ ডোন্ট মুভ। ঠিক আছে কিনা? জি ভাইয়া। দুইটা বাক্যের মধ্যে তোমার মনে হতে পারে যদি তুমি অগ্রসর হও তাহলে তুমি মারা যাবে, আবার যদি বলি যে তুমি যদি অগ্রসর না হও তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি যখন অপশন 4টা দেখবা, 4টা অপশনে এইরকম দুইটা কথা থাকবে, হয় একটা থাকবে না আরেকটা থাকবে, তখন তুমি ওইটা টিক মারবে। আর এখানে যদি আসে ডু অর ডাই, তখন তোমাকে এই ইফ প্লাস নেগেটিভে চলে আসতে হবে, যে ইউ ডোন্ট রিড ওয়েল, এই কথাটাকে নিয়ে আসতে হবে যে রিড ওয়েল, এই নেগেটিভ রাখা যাবে। হ্যাঁ, একেবারে বড় করে লিখবা যে রিড ওয়েল, ভালো করে পড়ো, রিড ওয়েল, অর অথবা নয়তো আদারওয়াইজ, অর অথবা আদারওয়াইজ, আদারওয়াইজ ইউ উইল ফেল। এই যে প্রথমেই দিলাম একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেটা কম্পাউন্ড হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, তো এখানে এভাবেও বলতে পারবে একটাকে, রিড ওয়েল অর ফেল। ঠিক আছে, মানে দুইটা একেবারেই ছোট্ট কথায় বুঝিয়ে দিতে পারে যে রিড ওয়েল অর ইউ উইল ফেল। বুঝতে পারছি? এটাকে কোনো সময় পাস্টের দিকে নিয়ে যাবে না, সবসময় রিয়েলে চিন্তা করবে। এইটুকু যারা বুঝো নাই তাদেরকে আরেকটু থামতে হবে। হ্যাঁ, এখানে আসো, এখন এই বাক্যটাতে আসো, একেবারে শেষ বাক্য, ইফ ইউ ডোন্ট রিড ওয়েল। ইফ মানে যদি, তুমি, ডোন্ট মানে না, পড়ো, ওয়েল মানে ভালোভাবে। যদি তুমি ভালোভাবে না পড়ো, তাহলে যদি না পড়ো মানে যদি না তুমি পড়ো ভালোভাবে, এরকম যদি আমি কথাটা বুঝাই যে যদি না তুমি ভালোভাবে পড়ো ইউ উইল ফেল, তাহলে এই যদি না একটা ইংলিশ আছে, ইংলিশ Unless. আনলেস। আনলেস মানে যদি না, তাহলে আমি যদি এই আনলেসটা এখানে বসাতে চাই তাহলে আমার কোনটা কোনটা উঠাই দিতে হবে, Not. If you do not. ইফ এখানে যদি আর না, তাহলে এই যদি কথাটা ইফ থেকে আসছে এটা মুছে দিলাম, দিয়ে আনলেস বসালাম, যদি না আবার না থাকবে না তখন আর। তাহলে আনলেস ইউ রিড ওয়েল, এই বাক্যটা এখানে পরিবর্তন করে দেওয়া হবে অ্যাডমিশনে, এখানে আবার ডোন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম করা থাকবে। যারা বোঝেনি তাদেরকে আবার বলি যে যদি না, এই কথা দুইটাকে একসাথে যদি না বলা যায়, আর যদি নার একটা ভালো মানে হচ্ছে আনলেস। আনলেস মানেই যদি না, দেখতে মনে হয় না এটা নেগেটিভ, কিন্তু এর ভিতরের বাক্যের মিনিংটা হচ্ছে, এটার অর্থটা হচ্ছে নেগেটিভ, যদি না। তাই আনলেস মানেই যদি না, তাহলে আর এখানে নেগেটিভ বসবে। যদি না তুমি ভালো করে পড়ো ইউ উইল ফেল। বুঝতে পারছি?
যদি এখনো না বুঝো তাহলে আরেকটু ধৈর্য ধরো, এখানে বুঝো। এখন আমি কয়টা করাই, কি বলে যে কোশ্চেন করাই। দেখো, if you speak the truth, তারপরে ধরো বাকি অংশ আছে, ওইদিকে আমার জানা দরকার। ঠিক আছে, এটা তোমার খুলনা ইউনিভার্সিটি 2018 সালের কোশ্চেন। তো স্পিক দ্য ট্রুথ, আমি এই সাইডে গেলাম না, জাস্ট আমি আমার বেসিকটা নেওয়ার জন্য এখানে আসছি। তো এইখানে আমরা দেখতেছি এখানে কিন্তু ইফ প্লাস নেগেটিভ নাই, ইফ প্লাস নেগেটিভ নাই, তাহলে এটা আমার আনলেসও হলো না। আবার এটা করতে গেলে আমরা ভালো পড়াশোনা ছাড়া বাই হবে এবং অর বসে এই কাজগুলো আমরা করে থাকি। যেহেতু এটা ইফ প্লাস পজিটিভ আর কি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা বাই বলি, তারপরে ভার্বের সাথে আইএনজি দিই, স্পিকিং দ্য ট্রুথ, তারপরে যা আছে। আর কম্পাউন্ডে কি করি, যে স্পিক দ্য ট্রুথ এন্ড, ঠিক আছে, এই কাজটা করি। এখন বড় হয়েছে তাই এই যে সাবজেক্ট উঠাই দিয়ে একেবারেই তুমি কি করবা, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে করবা। কিন্তু ইনার মাইন্ডে তোমার কিন্তু ইউ আছে, এটা তুমি ভিতরে ঢুকাই রাখছো, এটা তুমি বলবা না। স্পিক দ্য ট্রুথ এন্ড, আবার দরকার হলে এখান থেকে ভার্ব নিতে পারো, এন্ড রেসপেক্ট, এরকম কিছু লেখা আছে। যাই হোক, এখান থেকে তুমি ভার্বটাও নিতে পারো, অথবা তুমি পুরোটাও লিখতে পারো, কিন্তু তোমার তো লেখার কোনো সুযোগ নেই, তোমার হাতে অপশন, তুমি অপশন দেখাও। বুঝতে পারছি? এবং এইখানে যে বাক্যটা লেখা থাকে, বাক্যের যে এই ক্লজটা থাকবে, হুবহু এই ক্লজটাই করবা। দেখবা যে ক্লজটা আছে কিন্তু আবার অন্যভাবে, তখন কিন্তু এটা হবে না। একেবারে যে ক্লজ সেটাই আমার পড়া লাগবে। তাহলে ইফের ব্যবহারটা করাইলাম, এখন তোমার প্র্যাকটিস করার দায়িত্ব। তাহলে তুমি এখন যেটা বুঝতেছো না সেটা তুমি বুঝে যাও। তারপরে এখন বাজলো 7:10 নাকি 15? আচ্ছা, 7:10। আসো আসো, এই ছোট ছোট গুলো শেষ করে দিই, তারপর ডিপটাতে যাবে। টু, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এরকম কথা আমরা লিখি না? আচ্ছা, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে, তাহলে এতই মানে সো, উইক যে মানে দ্যাট, তারপরে সে হাঁটতে পারে না, হি ক্যান নট বা কুড নট বসবে, তারপরে মূল ভার্ব, ঠিক আছে, ভার্বের মেইন ফর্ম, এই কথাটা। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে, তাহলে কি বসে? আর এখানে কম্পাউন্ড করতে হয় ভেরি, আর এখানে করতে হয় এন্ড। পরীক্ষায় সাধারণত অ্যাডমিশন এটা থেকে এটা আসে বা এটা থেকে এটা আসে, এইটা কম আসে, কয়েকবার এটা আসছে। তাহলে এখন আমরা যদি দেখি যে কি করব, আমরা এখানে আমরা সাজাই নেব, এখানে আমরা সাজাই নেব, হি ইজ টু উইক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, তাহলে আবার হি ইজ বসলো, এটা সমস্যা নেই। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, তারপর আবার হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান নট নাকি কুড নট, বলো? Cannot. Cannot. যদি Cannot. এখানে was বসাতাম, হি ওয়াজ, তাহলে কি হতো? Could not. তাহলে যেহেতু আমি ইজ বসায় অভ্যাস, বা সব জায়গাতে ইজি আসে তো ইজি বসালাম, তাহলে ক্যান নট হবে। কিন্তু কুড নটটা কেন হয় এটা তোমাকে জানতে, তাহলে ওয়াক, এটা গেল। তারপরে এখানে কি করতে হবে, কম্পাউন্ড যদি করতে বলে, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। আর যদি তোমার পরীক্ষায় আসে, এই দুটো আসলো না, এবারে পরীক্ষা 2021 সালে এটা আসলো,
যে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এই কথাটা যখন তোমার বলবে তখন তোমাকে মনে রাখতে হবে যে ভেরি আর অ্যান্ড আছে। অ্যান্ড মানে এটা কম্পাউন্ড, তুমি বুঝেই ফেলছো, এবং এখানে বুঝছো যে ভেরি আর অ্যান্ড আছে, তার মানে ভেরির জায়গায় সো, অ্যান্ড এর জায়গায় দ্যাট। আবার এইখান থেকে যদি এই বাক্যটা থেকে এইখানে আবার করতে যাও, তাহলে দেখো হি ইজ টু উইক, টু আবার হি ক্যান নট ওয়াক কিন্তু নাই। টু এর পরে একটা কি আছে, ভার্ব আছে। টু এর পরে কি আছে, একটা ভার্ব আছে। বুঝতে পারছি? টু এর পরে কি আছে, একটা verb, তাহলে আমার জিনিসটা খেয়াল করতে হবে, যদি এরকম পরীক্ষা আসে এখান থেকে আরেকটু প্যাচ দিতে পারে, যে দেখাই কি প্যাচ হতে পারে। দা ব্যাগ ইজ, কি বলতে পারি, হেভি টু ক্যারি ইট। ক্যারি করতে খুব সমস্যা হইতেছে, ঠিক আছে? তাহলে ইজ আছে, তাহলে ক্যান নট বসবে, এরকম চিন্তা আমার। তাহলে আমি কি করব, দ্য ব্যাগ ইজ টু হেভি ফর মি, এরকম যদি থাকে, তাহলে এই ব্যাগটা টু হেভি মানে সো হেভি, এত হেভি যে কি করতে পারতেছি না, আমি এটা ক্যারি করতে পারছি না। তখন টু এর জায়গায় কি বসে, দ্যাট বসে। সো হেভি দ্যাট, কে কাজটা করতে পারতেছে না, আমি করতে পারতেছি না। আই ক্যান নট না কুড নট, ইজ আছে, তাহলে ক্যান নট ক্যারি, আর ইট লাগবে না তখন, ঠিক আছে? এই ইট কথাটা আমরা শুধু সিম্পলি বসাবো, এখানে আর দরকার নেই যে এত হেভি যে আমি এটা ক্যারি করতে পারতেছি। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আর একটু প্রবলেম হবে, আর একটু খেয়াল করাই দিই। তাহলে এখানে হবে ভেরি, এখানে হবে অ্যান্ড, তারপর বাকি অংশ ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখন হুট করেই যদি থাকে দ্য ব্যাগ ইজ ভেরি হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি, তাহলে কি করতে হয়, যে আই যে আছে, দেখো আই এর জন্য কি করছি, মি লিখছি এবং ফর লিখছি, আমার জন্য। তাহলে এই জিনিসটা শিখে রাখা, যে আই থাকলে ফর মি হবে, হি থাকলে ফর হিম হবে। বুঝে গেছে? এই দুইটা জিনিস। তারপরে আমি যখন প্রশ্ন সলভ করাচ্ছি তখন আরেকটু ভালো করে বুঝবো। এখন আসো, হি ওয়ার্কস হার্ড টু গেট এ গুড রেজাল্ট। ঠিক আছে? সে কেন পরিশ্রম করতেছে, যেন সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তো এই টুটা, ঠিক আছে, এই টুটা এখন টু টু নাই আমার, এই যে টু টু এটা নাই, খালি টু আছে। তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে, যে আমরা কি করতাম, সো ডট ডট দ্যাট বসাতাম, এই কথাটাকে এখানে একসাথে বসিয়ে দিতাম, সো দ্যাট, যাতে, তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে হি ক্যান গেট এ গুড রেজাল্ট। এখানে ওয়ার্কস না হয়ে যদি ওয়ার্ক থাকতো কি হতো, এখানে ক্যান না বসে গুড বসতো। বুঝতে পারছি কথাটা? এরপরে টু, এটার পরে এখানে অ্যান্ড বসাতে হবে, আর কিছু না। এখন যদি না বুঝে থাকো যে ভাই যেটা বুঝাইলাম, টু টু যদি হয় তাহলে সো ডট ডট দ্যাট, ঠিক আছে? আর এর উচ্চারণ টু টু না টু টু, ওইটা নিয়ে আমার প্রশ্ন নেই। সো ডট ডট দ্যাট বসাবো, তারপরে এই অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে, শেষ। আর যদি শুধু টু থাকে তাহলে সো দ্যাট বসবে আর অ্যান্ড বসবে। এখন আসো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, এরকম একটা কোশ্চেন আছে, যে the tea is so hot that I cannot drink it, এটা আমি খাইতে পারতেছি না। এরকম যদি থাকে তাহলে কি দেখতেছো,
সো ডট ডট দ্যাট দেখতেছো, তার মানে টু ডট ডট টু, তার মানে ভেরি ডট ডট এন্ড। বুঝা গেছে কি? তবে এখন কি করতে বলছে, এটাকে সিম্পল করতে বলছে। জব পরীক্ষায় 2013 সালে আসছে, এটাকে সিম্পল করতে বলছে। সিম্পল করলে কি হবে, এটা থাকবে। তাহলে এখানে আসো, দ্য টি ইজ টু হট, তারপর টু ড্রিঙ্ক, এরকম চিন্তা ভাবনা তো, দেখি না একেবারে এরকম চিন্তা ভাবনা সবার। কিন্তু এই যে আয়ের পরিবর্তে তুমি কি নিবা, এখানে ফর মি নিবা। বুঝতে পারছি? এই আয়ের কারণে, এই যে আয়ের অবজেক্টিভ ফর্ম, এই কথাটাই পরীক্ষার হলে থাকবে না মনে। আর তুমি ভুল করে কত মাইনাস খাবা, 1.25 মাইনাস খাবা। ভাই এই বিষয়টা আবার বুঝান। কোন বিষয়টা আবার বুঝাবো বলো তো? যে ভাইয়া এই বিষয়টা ভাই নিচের জায়গাটা, ওই যে দ্য টি ইজ টু হট ফর মি টু, এই সিম্পলটাকে এবার কমপ্লেক্সে নিয়ে আসো। তাহলে কি হবে, টু টু থাকলে কি হবে, সো ডট ডট দ্যাট হবে, তাই না? এই ফর্মিটা কই যাবে, এই ফর্মের জায়গায় আমি কি বসাবো, এই টিটা। ওখানে আমি বলছিলাম হি ইজ টু উইক, মানে সে এত দুর্বল যে সে নিজেই হাঁটতে পারে না। আর এখানে আমি বলছি চাটা এত হট যে আমি খেতে পারি না। এখানে সাবজেক্ট কিন্তু দুই কথা, একটা চা একটা আমি। চা কি কাজ করছে, সে এত হট, সো হট দ্যাট। এখন কে খেতে পারে না, চা নিজেই খাচ্ছে না নাকি আমি খাচ্ছি? তাহলে এখানে ফর মি, এই যে ফর মি দিছে, এই মি এর সাবজেক্টিভ ফর্ম আই। তারপরে এটা যেহেতু ইজ আছে তাই ক্যান নট, যদি ওয়াজ থাকতে তাহলে কুড নট, ক্যান নট ড্রিঙ্ক ইট। ঠিক আছে, যদি এরকম বসে তাহলে এই ফর্মি থেকে কি করলাম, আমি আই নিয়ে আসলাম। এখানে দুইটা সাবজেক্ট আছে, তাই এখান থেকেই যখন এই যে এটা আসছে, তাহলে এখান থেকেই যদি আমি এখানে করি তাহলে আমার ফরের পরে মি লাগবে। যদি হি থাকতো তাহলে ফরের পরে হিম লাগবে। বুঝা গেছে না যায়নি এখনো? জি ভাইয়া বুঝছি। এখনো যদি না বুঝো তাহলে একটু বইটা দেখা লাগবে, বুঝছো? তাহলে আমি একটাই নিয়ম পড়াইতে যদি আমার লাগে 40 মিনিট, তাহলে কয়টা নিয়ম শেষ করবো এরকম? ভাইয়া বুঝছি। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে এখন আমরা একটু কঠিন নিয়ম থেকে সহজ নিয়মে আসি। কালকে আমরা যেটা পড়ছি এটা রিভাইজ দিই। এরকম কি দেবো, এটা দিই। এই প্রশ্নটা খুব বেশি পড়ে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এটা হচ্ছে মেইন বাক্য, কিন্তু পরীক্ষায় এটা দেওয়া থাকে না, লেখা থাকে হি ইজ পোর বাট অনেস্ট। আর হি ইজ একই কথা দুইবার আর বসে, এটা বুঝে নিতে বলে, একটু বড় হয়েছে এরকম, বাট অনেস্ট। ঠিক আছে, এই বাক্যটা বহুত আসছে। এটা হচ্ছে একটু চিন্তা করাই, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর বাট থেকে বাকি অংশ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন কেউ যদি বলো যে ভাই আমি কনজাংশনটারে আলাদা রাখবো, এইখান থেকে এই অংশ রাখবো এবং এইখান থেকে এই অংশ রাখবো, তাহলে কোনটা কোন ক্লজ? কনজাংশনটা দুটো ক্লজকে যুক্ত করছে, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল। তো ভাইয়া এই প্রিন্সিপাল ক্লজটা কোঅর্ডিনেট ক্লজ কখন হবে? যখন এর সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, বা বাট হি ইজ অনেস্ট। সে যদিও গরিব কিন্তু সে সৎ, বা সে গরিব হওয়া সত্ত্বেও সে কিন্তু সৎ মানুষ। তার মানে এখানে আমি কি বলছি, গরিব হওয়া সত্ত্বেও। আবার বলতেছি যে যদিও সে গরিব মানুষ তারপর সে সৎ, তাহলে সত্ত্বেও ইংলিশ হচ্ছে ইনস্পাইট অফ।
আর যদিও ইংলিশ হচ্ছে দো অলদো। তাহলে ইনস্পাইট অফ এরপরে কি বলছিলাম যে যে সাবজেক্টটা থাকবে এর পসেসিভ ফর্ম বসবে হিজ, তারপরে অ্যামিজার ওয়াইজার থাকলে বি ভার্ব, তাহলে এখানে বি এর সাথে আইএনজি বসবে বিং, তারপরে পোর বসবে সিম্পল করার জন্য, সিম্পল করার জন্য। কিন্তু যদি এটা তোমার বাক্যে না থাকে, এটা বাক্যে যদি না থাকে, হিজ কথাটা না থাকে, তাহলে হিজ কথা না থাকে বিং পোর কথাটা থাকে, এটা একটা অপশন। যদি বিং কথাটা না থাকে তখন তোমার হিজ পোর আর হবে না, হিজ পোভার্টি হবে। হিজ পোর বলে কোনো কথা নেই, হিজ পোভার্টি হবে। এই তিনটা কথা হবে। তাহলে বিকজ অফ হিজ বিং পোর, অথবা বিকজ অফ বিং পোর, অথবা বিকজ অফ হিজ পোভার্টি, এটা থাকা সত্ত্বেও, বিকজ অফ বলতেছি যে ইনস্পাইট অফ, এটা থাকা সত্ত্বেও হি ইজ অনেস্ট, এই সাইডে কোনো চেঞ্জ নেই। কিন্তু এখানে কি দো অলদো, যদিও সে কি গরিব, তাহলে যদিও হি ইজ পোর, এখানে কোনো সমস্যা নেই। জাস্ট দেখো এটার সাথে কিভাবে মিলে, হি ইজ অনেস্ট। এখন দেখো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স ভাই, এটা হচ্ছে কমপ্লেক্স, অত কিছু ভুলে যাও যে ভাই কমপ্লেক্স থেকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে আমি তোমাদের বলছিলাম ভাই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ। কিভাবে সহজ? জাস্ট দো অলদো তো আর কম্পাউন্ডে বসবে না, এটা মুছে ফেলো, বাকি অংশ লিখে দাও, কমা তো আর বসবে না, তাহলে এটা কি হয়ে কমা উঠে যায় বার্ড বসবে। সে যদিও ধনী না, সে যদিও গরিব এবং সে সৎ, এ কথাটা মানা যায় না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই সে আশ্চর্য হয়ে বলবে যে কিন্তু, তাহলে আমরা কি করলাম যে দো অলদো কেটে দিলাম, এখানে কমা উঠে যায় বার্ড দিলাম। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা কে বুঝো নাই সে একটু আমাকে বলো, যে আমি বুঝি নাই। ভাই কমপ্লেক্সটা আবার বুঝান। আসো তুমি বলো যে তুমি আবার বুঝান না বলে যে ভাই আমি এই জায়গাটা বুঝিনি, সেটা বলো। হিজ বিং প্রপার্টি, এই জিনিসটা আমি বুঝিনি। তো এটা তো সিম্পলের কথা, আমি তোমার কি কইলাম যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কে বোঝায়। ওকে, আমি দ্রুত কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বুঝেছি ভাই, সিম্পলটা একটু বুঝান। এন্ড সিম্পল বুঝো নাই, সিম্পলে কি বলছে ভাই যে ইনস্পাইট অফ, আমরা জানি কোনো কিছুর পরে এই যে এরকম যদি ফন্ট অফ থাকে, ইনস্পাইট অফ থাকে, তখন আমাদের কি করতে হয়, এরকম প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়, ঠিক আছে? জি, তারপরে যে পোর আছে এটা বসাতে হয়, তারপর বাকি অংশ। এটা হচ্ছে 1 নাম্বার অপশন, এটা আসলেও আমি টিক মারব, কিন্তু এটাও আমি মানা করতে পারি না। এখানে যদি হি এর পরিবর্তে পজিটিভ ফর্ম দিয়ে দেই হিজ বিং পোর, তাহলে এটাও আমি টিক মারব, এটাও আমি মানা করতে পারি না। 3 নাম্বার কথা হলো বিং কথাটা আমি দিতে চাচ্ছি না, যে ভাই এই যে ভার্বের পরে আমি আইএনজি বসাবো না, তাহলে কি বসায় এটাকে চেঞ্জ করব, এই হিজটাও নিব এবং এই পোরটাকে আমি পোভার্টি করব, তাইলে বিং বলবো আচ্ছা ঠিক আছে এইবার তোকে আমি দিলাম, এইবার তুই এটা হিজ পোভার্টি করতে পারিস। তো ভাইয়া আমি হিজ পোভার্টি না করে হিজ পোর করব, তো বাক্যটা এবার দেখো দেখি, হিজ পোর তার গরিব, তাই না? পোভার্টি একটা কথা আর পোর একটা কথা, তাহলে এখানে কি হলো, কেন এটা কি পসেসিভ, কি হয় এটা, এটা পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেখানে বসতেছে, এই যে এটা তোমাদেরকে যেটা বলছি যে হিজ পোর যদি বসাও ভাই আর পোভার্টি যদি বসাও, তাই না? এখন একটু চিন্তা, হিজ এই কথাটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ কেন হলো, যে ভাই দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড, এই কথাটাতে দেখো যে মাই কথাটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর এই ফ্রেন্ড কথাটা হচ্ছে নাউন। আমরা জানি নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটু চিন্তা করি তো, এই পোর এটা নাউন নাকি পোভার্টি নাউন? পভার্টি নাউন। পোর নিজেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে?
তাহলে এটা যদি আমি অ্যাডজেক্টিভ বানাই তাহলে এটা আমার নাউন বানাইতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এখনো বুঝো নাই, এখনো পাবলিক আছে যারা বুঝো নাই, তাদের জন্য বলি, যে বুঝো নাই তার নামটা বলতো, বলতো যে আমি বুঝি নাই, নামটা বলো ভাই। কাউসার আহমেদ মাহবুব। এখন অ্যাডজেক্টিভ আর নাউন আর adjective। Kausar is a good boy, এরকম যদি একটা বাক্য থাকে তাহলে কাউসারটা সাবজেক্ট, বাকিগুলো প্রেডিকেট, এটুকু আমরা আগে থেকে জানি। এখন পার্টস অফ স্পিচ করলে এটা নাউন, এটা কি অক্সিলারি ভার্ব, এটা কি আর্টিকেল না, আর্টিকেল একদিক দিয়ে অ্যাডজেক্টিভের কাতারে পড়ে, কিন্তু আমরা নরমালি এটাকে আর্টিকেল ধরে বসে আসছি কেন চোখের সামনে আর্টিকেল বোঝা যায়। এবার গুড আর একটা বয়, এই গুডটা কি রে? অ্যাডজেক্টিভ। আর বয়টা কি? Noun. কি নাউন? কমন নাউন। ঠিক আছে, নরমালি বয় হচ্ছে কমন নাউন। তাহলে এখানে দেখো ভাই, এখন কথা হলো যে যদি এরকম বলতাম যে কাউসার ইজ এ বয়, কাউসার ইজ এ বয়, তাহলে আর্টিকেলের পরে যেই ওয়ার্ডটাই বসে সেটাই নাউন। কি বললাম? কাউসার আর্টিকেলের পর যে পরে ওয়ার্ড বসে সেটা নাউন। যে ওয়ার্ডটা বসে সেটাই নাউন, কিন্তু এখানে ভাই আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড বসে গেছে, তাহলে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। কোনটা নাউন? লাস্টেরটা নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমি কি বসেছিলাম? হিজ পভার্টি। ঠিক আছে, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, র আছে হিজ, এটার কি? তাহলে এটা কি নাউন নাকি এটা কি বলো? নাউন। এই কারণে বসাবো পোর বসাবো। এখন বলো, যাদেরকে কষ্ট করে আমি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো বুঝেছি, তার কি এখন ভালো লাগে? ভাইয়া। জি। যারা বুঝে না ধৈর্য ধরতে হবে, এই বেসিক গুলো আর কি অনেক ছোট করে পড়াইতে হবে। তাহলে এটা গেল। এখন আমার প্রশ্ন যদি এরকম আসে যে দো হি ইজ, কি দেবো? যদিও সে রিচ, মনে করো যদিও সে রিচ, তারপরে দিলাম যে ক্যান নট ডোনেট, এরকম বলো। ঠিক আছে, তাহলে সে ইয়া হওয়া সত্ত্বেও সে ডোনেট করে না, তাহলে এই দো কথাটা বাদ যাবে, কম্পাউন্ডে কি করব? হি ইজ রিচ বাট হি ক্যান নট ডোনেট। ঠিক আছে, আর সিম্পলি কি করব? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ ইজ বিং রিচ, এই কথাটা মাথায় রাখবো। আর যদি না হয় তাহলে বিং থাকবে, শুধু বিং দিব, আর অথবা হিজ আর রিচনেস। ঠিক আছে, কম্পাউন্ডে এটা না দিলে হবে না? ওখানে কি দিবা না? হি ইজ দিস বাট ক্যানট ডোনেট, এটা দিলে হবে না? এটা হচ্ছে একবারে বাচ্চা লেভেলের পড়াশোনা। এন্ড যদি তোমার একই বাক্যে দুইবার বসাতে চাও না, তখন এটা কাটা যাবে, যদি না থাকে তাহলে সেটা তুমি দিতে পারবা। ঠিক আছে, আসলে সমস্যাটা করবে হি থাকবে, একবার হি থাকবে না, এরকম অপশন থাকবে, থাকবে হচ্ছে বাট থাকবে, আরেক জায়গায় এন্ড থাকবে। বুঝতে পারছি? ও যেটা বলতেছে আবারও বুঝাই দিই, হয়তো বুঝবা না। ও বলতেছে যে ভাইয়া এখানে হি ক্যান নট ডোনেট, এই কথা থেকে আমি হিটা বাদ দিতে পারবো কিনা? তা এটা অবশ্যই তুমি পারবা। এখানে একবার হি লিখছো, আবার একবার হি লিখবা, আবার এন্ড দিয়ে আবার হি লিখবা, কত কিছু কথা নেই। একটা মানুষই যদি হয় তাহলে একটা হি বসাইলেই হয়েছে। এটা যদি থাকে তাহলে সেটা তুমি বসাবা, আর যদি না থাকে তাহলে তুমি বসাবা। ঠিক আছে,
এখন ভাই এরকমও তো অপশন থাকতে পারে যে ইনস্পাইট অফ কথাটা নাই, আছে ডেসপাইট। ডেসপাইট অফ কিন্তু আমি দেব প্রশ্নের ধর ডেসপাইট অফ, কিন্তু আসলে ডেসপাইট অফ বলে কোনো কথা নেই, শুধুই আছে ডেসপাইট। বুঝতে পারছেন? খুবই রেয়ার, এটা আসে 99.5% আর এটা আছে 0.5%। কথা কি বুঝছো? মাথা ঘুরায় ভাই, মাথা ঘুরায়। মাথা ঘুরায়। জি না ভাই। আমার তো মাথা ঘুরায়, তোমাদের মতো ঘুরে না। আমরা জানি যে হি ইজ টু উইক টু ওয়াক। ওকে, আমরা জানি এখানে সো দ্যাট, তারপরে এখানে ইজ থাকলে প্রেজেন্ট থাকলে ক্যান নট, আর না থাকলে কুড নট। ওকে, তারপরে এখানে জানি ভেরি, এখানে জানি এন্ড, এটা দিলাম রিভিশন। এখন আরেকটা জিনিসও আমরা থাকতে পারে, সেটা কি থাকতে পারে বললাম, দ্য লোড ইজ ভেরি হেভি and I cannot carry it। এরকম যদি থাকে তাহলে ভেরির জায়গায় তো বসাবো, and এর জায়গায় দ্যাট বসাবো, তারপরে বাকি অংশ ঠিক থাকে। এটা হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, ইজি কথা। কিন্তু সিম্পলি আসলে যত ঝামেলা। তাহলে কি করি, হু করি হেভি, তারপরে ওই যে আইটা আসছে, এখানে কিন্তু লোড একটা জিনিস, আই আর একটা জিনিস, দুইটা ভিন্ন না, দুইটা ভিন্ন সাবজেক্ট। তাহলে এখানে ফর আই এর অবজেক্টিভ হচ্ছে ভি, ফর মি টু ক্যারি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা জানি। তাহলে কি হয় দেখো ভাই, যে এই যে টু টু এই জিনিসটা যদি বসে, তাহলে আমরা সো ডট ডট দ্যাট বসাই, তারপরে কি বসাই, ক্যান নট বসাই। এরকম এখন একটা নিয়ম দেখাবো যে মাথা ঘুরে যাবে। তার কারণ হলো যে এতদিন যেটা জানতাম সেটা ব্যতিক্রম ঘুরে যাবে। একেবারে অ্যাডমিশন একাডেমিকে এই রুলগুলো পড়ানো হয় না, কেননা এগুলো তারা নিলে ওই আসল রুলগুলো ভুলে যায়। মানুষের নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি, তখন ব্যতিক্রমের উপর মানুষের আলাদা আকর্ষণ। কেমন, যে মনে করো দা কোশ্চেন, এই কোশ্চেন পেপারটা, ঠিক আছে, যে আজকের কোশ্চেন পেপারটা ইজ টু, ঠিক আছে, এরকম যদি থাকে টু ইজি টু অ্যান্সার ইট, এই কথাটা এইভাবে থাকে না, এই কথাটা কি থাকে এইরকম থাকে। মানে পরীক্ষায় কিভাবে আসে সেটা দেখাচ্ছি। যথেষ্ট আজকের কোশ্চেন সহজ ছিল, এরকম বললে কি বল, ইজ ইজি ইনাফ টু অ্যান্সার ইট। ওকে, তাহলে দেখো আমরা একটা টু পাইছি, দিয়ে আমরা কি বসাইতে পারি, সো দ্যাট, ইজি ইনাফ সো দ্যাট এনিওয়ান বা উই অথবা এনিওয়ান, এটা যেহেতু ইজ আছে তাই কি হবে, তাহলে যদি বসাই যে ক্যান নট অ্যান্সার ইট হবে। ভালো করে দেখি যে কোশ্চেনটা এত ইজি ছিল যে উই ক্যান নট অ্যান্সার ইট, ওই যে আমরা ক্যান নট কুড নট বসায় অভ্যাস আছে, প্রথম অপশনটা এটা দেওয়া থাকে অ্যাডমিশন এ নাম্বার, তখন তুমিও দাগাবা যে সো দ্যাট, তারপরে এই ক্যান নট না কুড নট। বুঝে গেছে? কিন্তু বাক্যটা পড়ো তো, যে কোশ্চেনটা এত ইজি ছিল যে আমরা উত্তর করতে পারিনি। মিললো? না, তাহলে ক্যান নট আর হবে না, সেখানে ক্যান বসবে। এখনই আকাশ ভেঙে পড়লো মাথায়, ক্যান নট আর কুড নট পড়ে পড়ে জীবন তেনা করলাম, আর এখন আসে ক্যান দেখতেছি। এটা আরো সহজ উপায় আছে, মনে করো এটা বসাইনি, এটাকে আমি ধরিনি, সো দ্যাট বাদ,
এটা আমি ধরে নিই। যদি কোনো সেন্টেন্সে ইনাফের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, তাহলে তাহলে এটা এই জিনিসটা করা যায়। ঠিক আছে, ট্রু ইনাফ এই কথাটা বলা যায়, ট্রু ইনাফ। বুঝতে পারছি? যদি আবার না বুঝি যে ভাই ট্রু ইনাফ কেন বললেন, এটা আসলে এইরকম যে চিন্তা করতে হবে ইজি ইনাফ মানে ট্রু। হ্যাঁ, এই ইজি ইনাফের জায়গায় ট্রু ইনাফ টু অ্যান্সার, এইরকম যে এটা হচ্ছে টু উইক, টু ওয়ার্ক, এরকম। কিন্তু সমস্যা কি ভাইয়া, ইজি ইনাফ তো কোনোদিন পড়ি নাই, তাহলে এটা ব্যতিক্রম। কি করব, হি ইজ না, দ্য কোশ্চেন ইজ সো ইনাফ, সো ইনাফ বলবো? সো ইনাফ কি বলা যায়? বলো। না, তাহলে কি হবে, সো কি হয়, ইজি হয়। ইজি হবে। তাহলে এইদিকে সবকিছু হয়ে যাবে ইজি। তাহলে সো ইজি দ্যাট উই অথবা এনিওয়ান, যে কেউ, ক্যান অ্যান্সার ইট, ক্যান অ্যান্সার ইট। ঠিক আছে, এই যদি সো বসাইতে পারো তাহলে ভেরি বসায় শেষ, ভেরি আর এন্ড বসাইলে ওকে। এই কোশ্চেনটা এত সহজ ছিল যে এনিওয়ান ক্যান অ্যান্সার ইট, মানে এটা যে কেউ উত্তর দিতে পারছে। তাহলে বোঝাইলাম কি ভাই, যে টু টু যদি থাকে বা টু টুই বলো, যেটাই থাকুক না কেন, সো ডট ডট দ্যাট বসবে, তাহলে ক্যান নট কুড নট বসে। আবার যদি শুধু টু থাকে তাহলে সো দ্যাট বসে, আর ওখানে এন্ড বসে, আর ভেরি এন্ড বসে। আর এটা হচ্ছে একটা কঠিন রত্ন, যে ইজি ইনাফ, ইনাফের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা আমার টু টু ধরে করতে হয়, তখন আমার সো ডট ডট দ্যাট দিতে হয়, ভেরি আর এন্ড দিতে হয়। এখানে কোনো ক্যান নট বসে না। কেন ক্যান নট বসবে না, বাক্যটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু এটা থাকে না, এটা জাস্ট মানে গভীর রত্ন দিলাম তোমাকে। বুঝতে পারছি অ্যাডমিশন ক্যান্ডিডেট? জি ভাইয়া। ভাইয়া এবারে যদি মাথা না ঘুরাই তাহলে সহজ জিনিস পড়ে। মাথা ঘুরাই না, লজ্জা করে বলতে পারো না? না, এরকম একটা কথা বলছিলাম বিসাইডস নিয়ে, যে বিসাইডস থাকলে সেটা সিম্পল হবে। বিসাইডস মানে পাশাপাশি, পাশাপাশি মানে কি, যে আমি, যে হি ইজ এ টিচার, সে একজন টিচার, পাশাপাশি কি, সে বিসাইডস মানে কি, পাশাপাশি। তাহলে কি হবে, বিসাইডস এর পর যদি আমি টিচার বসাই দিই, তারপরে বলি যে হি ইজ এ প্লেয়ার, অথবা হি ইজ এ রাইটার, অথবা হি ইজ এ, যাই হোক যেটাই হোক, তাহলে তুমি দেখো আমি যদি সিম্পল বলি, দিয়ে আবার বিসাইড দিলাম, আবার সাবজেক্ট দিলাম, আবার ফাইনাইট ভার্ব দিলাম, তাহলে বিসাইড এর পরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলো, আবার এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলো। তাহলে বলো যে এখানে দুইটাই কি আছে, ক্লজ আছে এবং বিসাইড আছে। তাহলে আমার কি নিয়ে আসতে হয় সব সময়, আমার কি নিয়ে আসতে হয়, সিম্পলে কি নিয়ে আসতে হয়, সিম্পলে একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব মানে প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে কি হয়েছে, এখানে একটা ফ্রেজ আনতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এই সাবজেক্ট উঠাইতে হবে, আর এই ভার্বটা উঠায়া মেইন ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলে এটা নন ফাইনাইট করে। বুঝে গেল ভাইয়া? আরেকবার বুঝান, যে ইনস্পাইট অফ বুঝে সেটা বুঝে, যে ইনস্পাইট অফ বিং পোর, বুঝে গেছে? ইনস্পাইট অফ বিং পোর যে বুঝে সেটাও বুঝে, যে বিসাইডস বিং এ টিচার, সে একজন টিচার হওয়ার পাশাপাশি সে একজন খেলোয়াড় বা সে একজন রাইটার। তাহলে কি, সে একজন টিচারই না, সে একজন রাইটার। তাহলে কি করি, হি ইজ নট অনলি এ টিচার
বাট অলসো এ রাইটার, এটা করি কিনা? করা যায়? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করতেছি এটা না জানি একটু চিন্তা করি। নট অনলি বাট অলসো থাকলে সেটা আমরা অ্যাফার্মেটিভে কি করি? কালকে এই নিয়ম পড়ানো হয়নি। Both and. both and যে শুধু একজন টিচারই না, সে একজন রাইটার, তার মানে এবং সে একজন টিচারও, বোথ, আর এখানে বসবে এন্ড, সে একজন টিচারও আবার সে একজন রাইটার। তাহলে এটা গেল অ্যাফার্মেটিভ, এটা গেল নেগেটিভ। এখন এইখানে যদি এরকম থাকে, বিসাইডস থাকে, তাহলে তখন আমরা এখানে হোয়াইল যুক্ত করি। এটা আসে না, এগুলো রেয়ার নিয়ম। হোয়াইল যুক্ত করি, হোয়াইলের পরে কি আনবো? হোয়াইল যেহেতু নিয়ে আসছি, তাহলে হি ইজ এ প্লেয়ার, এই কথাটা মানে হি ইজ এ টিচার, এই কথাটা আনতে হবে। কেন আনতে হবে বলি, যে কেন আনবো ভাইয়া? এখানে in spite of being poor he is honest, বাক্যটা পরিচিত? জি এখন ভাইয়া। দিলাম দো বা অলদো, তারপরে নিয়ে আসছিলাম সাবজেক্ট, তারপরে এখানে নিয়ে আসছি ইজ, যেহেতু তাই এখানেও ইজ নিয়ে আসছি, ইজ পোর, যদিও সে পোর, হি ইজ অনেস্ট। তাহলে ওই মতোই হি ইজ কথাটা আছে। তাহলে আমি কি হোয়াইল দেওয়ার পর হি ইজ এ টিচার, তারপরে হি ইজ এ প্লেয়ার। বুঝতে পারছি? জি জাস্ট ভাইয়া। তোমার এটা মাথায় রাখা ভাই, এটা পরীক্ষায় কিভাবে আসবে বলি, তোমাকে যা শিখাইলাম তো, কিন্তু এটা পরীক্ষায় এভাবে আসে না। বলে যে নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, বাকি তিনটাই থাকবে তোমার কমপ্লেক্স আর কম্পাউন্ড, আর একটা থাকবে বিসাইডস। তখন তুমি পরীক্ষার হলে মাথা খারাপ করবে যে বিসাইডস কেমনে আমি সিম্পল মারবো, মনে হবে যে ব্ল্যাঙ্ক উত্তর। বুঝতে পারছি? ভাইয়া, বলো। যদি besides থাকে আর কম্পাউন্ড করতে বলে তাহলে তো নট অনলি বাট অলসো বা বোথ এন্ড দুইটা দিয়েই করা যায়, মানে অপশনে যেটা থাকবে সেটা দিলেই হবে না? অবশ্যই হবে, নাহলে তুমি ইয়া করে দিবা। তুমি ধরো অত বোতল মানে নট অনলি বাট অলসো না দিয়ে তুমি এই কাজও করে দিতে পারো, হি ইজ এ টিচার অ্যান্ড প্লেয়ার, মানে একেবারে এর থেকে মানে ক্লাস 2 এর বাচ্চার জন্য, কিন্তু এটা পরীক্ষার হলে থাকবে না। হুম। বুঝা গেল? জি ভাইয়া। এবার তাহলে সহজ নিয়ম পড়াই নাকি? আজকে ছেলে মানুষ একটাও আসে নাই, উঠে নেই ঘুম থেকে না? জি ভাইয়া। আসি ভাইয়া। করা। তোমার পিঠে তো নিচে ভাই কেন? আছি তো। একটু জোরে করে বলো তো। ভাই আছি। ভাই আসি। আসি আর ভাই। নাম বলো তো, আসি ভাইয়ের নাম বলো দুইজনের। কাউসার। কাউসার। সাতমান সালেকিন। আর সাতমান সালেকিন। সাদমান। ভাইয়া তৌহিদ। ভাইয়া কাউসার। ওই কাউসার লিখছি রে বাবা, এক কাউসার দিয়ে দি, কাউসার হবে সমস্যা। না ভাইয়া। আচ্ছা যাই হোক, ওটা দিয়ে দুইজন ধরে নাও। এখন কথা হলো, এখন সহজ জিনিস পড়াবো, আসো। এখন এগুলোর নাম আমি জানি না, জি। আমি জানি। মনে করো কাউসারের নাম আমি জানি, তাহলে কি বলবো? আই নো হিজ নেম, আমি কাউসারের নাম জানি। তাহলে এই কথাটাতে দেখো তো, এই কথাটাতে একটা মাত্রই ক্লজ, সেটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। simple sentence এখন এটাকে যদি কমপ্লেক্স বানাইতে চাই, কমপ্লেক্স, তাহলে আমি কি করব? এখানে দেখো তো, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, নেগেটিভ, টু টু টু, দো, ইন স্পাইট অফ, বিসাইডস, ইজি ইনাফ, কোনো কিছু আছে? অ্যাজ, সিন্স, হোয়েন, কিছু আছে? না ভাই। না। তাহলে আমার ওইগুলো কোনো নিয়মই আসবে না, যে কি করতেছি না করতেছি কোনো নিয়মই আসবে। তাহলে আই নো হিজ নেম, এখানে আমি যে যে কাজটা করব, আমি জানি তার নামটা কি, এটা আমি জানি তো না? তাহলে আই নো, এটা ঠিক থাকুক, আই নো। এখন একটা জিনিস আছে যে দেখো, আমরা হোয়াট, হুইচ, হু, হু। হোম, তারপরে হুজ, তারপরে হুইচ, ঠিক আছে? এই কথাগুলা। তো হোয়াট মানে ভাই কি, কি? হুইচ মানে কোনটি,
হু মানে কে, কে হুম মানে কাকে, এই হুজ মানে কার, আর এটা মানে তোমার এই হুইজ তো এখানে লিখছি কোনটি। তাহলে হুইজ দিয়ে বোঝায় বস্তু, হুজ দিয়ে বোঝায় ব্যক্তি, হোয়াট দিয়ে বোঝায় বস্তু, আর হু দিয়ে বোঝায় ব্যক্তি, হোম দিয়ে বোঝায় ব্যক্তি। এটি সে, এই মানুষটা সেই জন যে আমার বইটা চুরি করছে, এই কথাটা কেন বল? এত নেগেটিভিটি কেন ছড়ায়? এই মানুষটা সেই ব্যক্তি যে আমার উপকার করছে, এটা বলবো আমরা এই বছর থেকে। হ্যাঁ, তো আই নো হিজ নেম, তাহলে এখানে কি বলছে, তার নামটা কি এটা আমরা জানি। তাহলে এখানে কি কথা দিয়ে কোনটা পাবো, এই কি দেখো, আমরা আর কোনো কিছু মিলায় পাবো না। হুজ, হুইজ নেম ইজ, এটা আমরা বসাবো যে হুইজ নেম ইজ, না ভাই, এটা তো বসা যাবে না, ঠিক আছে। এখানে হবে হোয়াট নেম, তাহলে হোয়াট His হিজ name নেম is. ইজ, ঠিক আছে ভাই। কেন একজন বললো যে অপশন এ দিলাম, যে আই নো হোয়াট হিজ নেম, তার নামটা কি এটা আমি জানি, হিজ নেম, এরকম দিল। আরেকজন বলল বি নাম্বারে দিল যে হোয়াট হিজ নেম ইজ, আরেকজন সি নাম্বারে দিল হোয়াট ইজ হিজ নেম, 4 নম্বরে আরেকজন দিল, দেখা যায় কি 4 নম্বরটা দেখা যাবে? না ভাই, ভাইয়া ইজ হিজ নেম দিয়ে প্রশ্নবোধক দিল লাস্টের অপশনটা, দেখে দেখানোর ব্যবস্থা করি তোমাদের। এবার দেখো বুঝছে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। দেখো তো এইখানে আমি অপশন গুলারে তোমাকে বেসিকটা স্ট্রং করা, আই নো হুইচ হিজ নেম ইজ, কোনটি তার নাম, এখানে হুইচ দিয়ে তোমার কোনটি নামটাকে বোঝাবো আমি, কি তার নাম কোনটি না তার নাম কি এইটা। তাহলে হোয়াট বসাবো, এতে কোনো সন্দেহ নাই, 4টাতে আমি হোয়াট বসাবো। এখন কেউ বলছে হিজ নেম, হোয়াট হিজ নেম, আমি জানি তার নাম কি, তার নাম কি। আবার একজন বলতেছে প্রশ্নবোধক, আর একজন বলতেছে নরমাল, লাস্টেরটা কিন্তু প্রশ্নবোধক, বুঝছো? এটা পুরোটা বাদ দিয়ে যে এটা একটা প্রশ্নবোধক। তাহলে বলো তো কোনটা অপশন হবে? অপশন বি। অপশন বি। বি। এই অপশনে কেউ আসো, মানে যার যেটা আছে ফ্রিলি বলবা, আমি তখন বুঝাইতেছি। ডিটা মনে হচ্ছে। ডি মনে হচ্ছে। আচ্ছা, তারপর এ কারো মনে হচ্ছে না? এ একজন বলছে, মিথ্যা কথা বলার দরকার নেই, একজন বলছে। এবার সি বলো। সি হবে ভাইয়া। সি, জি ভাইয়া। আচ্ছা সি। তাহলে তুমি চিন্তা করো এ বি সি ডি এর মধ্যে উত্তর হবে কোনটা? সি সি একটা একটা উত্তর হবে। একটা হবে। তাহলে সে কত পাবে? তার নাম্বার ধরলাম, সে পাইছে 75, তার নাম্বার হবে কত? 1 যোগ হবে। এখানে তোমাদের মধ্যে একজনের নাম্বার যোগ, আরেকজনের কি হবে? বিয়োগ হবে। কত হবে? 1.25 minus 73.75, মানে জাস্ট 74 থেকে নাম্বারটা নেমে গেলেই মনে হয় যে দুর্ভিক্ষ হয়ে গেছে। তাহলে আসো, এখন দেখো আই নো, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। এখন আমার কথা হলো কমপ্লেক্স সেন্টেন্সে একটা কোন ক্লজ থাকবে? principal clause. একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা কোন ক্লজ থাকবে? Subordinate clause. তাহলে এই অংশটুকু আমার সাবঅর্ডিনেট ক্লজ। আই নো তো প্রিন্সিপাল ক্লজ গেছেই, এই অংশটুকু আমার সাবঅর্ডিনেট ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ হতে গেলে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, আর সাবঅর্ডিনেট ক্লজ মার্কার লাগবে। ওকে, তাহলে এই যে হোয়াট, এটা হচ্ছে মার্কার, মার্কার ওকে, মার্কার নিয়ে কারো কোনো কথা নাই, একই মার্কার। এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এখানে খুঁজি তো সাবজেক্ট কোনটা আছে? হিজ নেম, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা ক্লজ হতে পারে। বুঝা গেল? জি ভাইয়া। তারপর এখন বি নাম্বারটা অপশনটা আমরা রাখি, বি নাম্বারটার সাথে অনেক কথাবার্তা আছে। এখন সি নাম্বার আর ডি নাম্বারের অপশনের মধ্যে তফাৎটা কি? একটাতে ফুল স্টপ, একটাতে প্রশ্ন। বুঝে গেছি? এখন খুব মনোযোগ দিন তো আমরা একটু বিষয়টাতে, আমরা খুব মনোযোগ দিই। আমরা স্টুডেন্টের নামগুলো রাখি, এটাই মুছে। আচ্ছা,
আমরা খুব মনোযোগ দিই। ভাইয়া কি হয়েছে ভাইয়া? সমস্যা আর কি যা করতে পারবো না। যাও 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 বাবা যাও, তুমি পরে দেখি। হোয়াট ইজ ইউর নেম? আবার যদি বলি হোয়াট ইউর নেম ইজ, তাহলে বাকিগুলো তফাৎ দেখো যে ভাই হোয়াট ইজ ইউর নেম, এটা তুমি কি করতেছো? প্রশ্ন করতেছো, তাই কি না? আর এখানে তুমি কি বলছো? আই নো হিজ নেম, আমি তার নামটা জানি। তাহলে এখানে কোনো প্রশ্নের কোনো সুযোগ আছে? না ভাইয়া। তাহলে প্রশ্নের কোনো সুযোগ নাই। এখন আছে হিজ নেম ইজ হবে নাকি ইজ হিজ নেম হবে? যদি অক্সিলারি ভার্বটা সামনে আসে অবশ্যই সেখানে প্রশ্নবোধক বসানোর জন্যই আসে। কেননা আমরা কি জানি অক্সিলারি ভার্ব সামনে আসলে কি হয়? প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসি। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন প্রশ্নবোধক না করলে আমি কি করতে পারবো না? অক্সিলারি ভার্ব সামনে আনতে পারবো না। আবার প্রশ্নবোধক যদি করে ফেলি তাহলে আমার উত্তরের সাথে মিলবে না, মানে প্রশ্নের সাথে মিলবে না। তাহলে অপশন কোনটা হলো? বি। এটাই যখন ন্যারেশন করাবো আরো ভালোভাবে বুঝবা যে হিজ নেম ওয়াজ করতে হবে কখন। ঠিক আছে? এখন এরকম একটা প্রশ্ন থাকে, কত সুন্দর পাখির কিচিরমিচির ডাক না, শোনা যায়। এই পাখিকে খাওয়ায় কে? তুমি খাওয়াও? হ্যাঁ ভাই। আচ্ছা, তোমার বাড়িতে যে আমি পোষা নিজে পাখি খাই। আছে ওইটা হলে তুমি খাওয়াও, যেগুলো ঘুরে বেড়াচ্ছে এরা কে খাওয়ায়? নিজে খায় ওরা। আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ খাওয়ায়। নিজে খায়। আচ্ছা ঠিক আছে, ওর প্রশ্নের উত্তরটাও ঠিক আছে, রাইট, সে নিজে খায়। তা আসলে আসলে একটু আচ্ছা ঠিক আছে, আর একটু পড়াই নি। হ্যাঁ, 8 থেকে বেজে গেছে। আচ্ছা 3 মিনিট আছে, পড়ে এখানে আসো। যে সে তার নিজের জন্ম যেখানে সেই গ্রামে ফিরে গেল, এরকম যদি বাক্য থাকে তাহলে সে যেই গ্রামে জন্ম নিয়েছিল সেই গ্রামে ফিরে গেল। সে সেই গ্রামেই ফিরে গেল যে গ্রামে জন্ম নিয়েছিল। সে একটি গ্রামে ফিরে গেল। আর একটা প্রশ্নের উত্তরে দেওয়া থাকলো যে অপশনে সে তার নেটিভ ভিলেজে ফিরে গেল। তাহলে কোনটা উত্তর হবে? নেটিভ ভিলেজ। এখানে মানে প্রথমটাতেই মনে হবে সে যেই গ্রামে জন্মগ্রহণ করছিল সেই গ্রামেই ফিরে গেল। এটা হচ্ছে প্রথম কথায় সে বলবো ওকে এটাই রাইট, কিন্তু এটাই রাইট যদি নেটিভ কথাটা না থাকে। যখন নেটিভ অপশনে চলে আসবে তখন সে আর পাত্তা পাবে না, কেননা এটা যদি 70% অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটা তাহলে 90% অ্যাপ্রোপ্রিয়েট। মোর অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাই আমি ক্লিক করব। বুঝে গেছে? জি ভাইয়া। তো তোমরা, আমি বললাম তো ইফ প্লাস নেগেটিভ হলে যে উইথাউট বসে এটাই ভুলে যাবা, কিন্তু ঝগড়া করবা আরেকটা নিয়ে, ভাইয়া ইনস্পাইটার অফ কি বিং হবে নাকি হিজ বিং করব? এক বই তো হিজ বিং দেখলাম, আরেক বই তো বিং দেখলাম। মানে তোমার হাতেই চান্স আর কি, তোমার চান্সটা মিস করার জন্য মানে আফসোস করতেছো। আচ্ছা, তারপরে কালকে আমরা কি পড়বো? অ্যাজ সিন্স হোয়েন। এটা খুব কষ্ট লাগে, এই জন্য আর কি দেরি করে পড়াইতেছি। ঠিক আছে, অ্যাজ সিন্স হোয়েন, এখানে বিকজ অফ থাকবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, আর এখানে গণ যেটা সবার পরিচিত অ্যান্ড, এটা থাকবে। আবার শিখাবো যে কেন অ্যান্ড তো সব জায়গাতে বুঝতেছে ভাইয়া, তাহলে কখন কোনটার সময় কি মানে কমপ্লেক্স করব সিম্পল করব এটা শেখাবো। তারপরে তোমার কি বলে অ্যাজ সুন অ্যাজ কি হবে, নো সুনার হ্যাড কি হবে, এগুলো শেখাবো। বুঝছো? এখানে একটু তোমার ইয়া দিয়ে দেই যে কি পড়ানো হয়েছে বা কি পড়ানো তোমরা পড়লা কতদূর। পরীক্ষায় প্রশ্ন আসছে দেখো, আই নো, মানে যেটা আমরা এখন খাটলাম সেটাই পরীক্ষা আসছে। আই নো হোয়াট হিজ নেম ইজ, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা? কমপ্লেক্স। কমপ্লেক্স। জব 2018 সালে আসছে। ওই কিসের সিম্পল? কমপ্লেক্স কমপ্লেক্স রিলেটিভ প্রোনাউন আছে।
ক্লজ মার্কার আছে তো। এখন এটা আসছে ডু অর ডাই। কম্পাউন্ড কম্পাউন্ড ডু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা? ইম্পারেটিভ ইম্পারেটিভ। ইম্পারেটিভ হলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। এটা পরীক্ষা আসছে ইসলামিক ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে আরেকটা কোশ্চেন আসছে, দ্য সাউথ পোল ইজ টু কোল্ড ফর আস, তারপরে আবার টু, তাহলে এটা কোন সেন্টেন্স? এটা সিম্পল এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটির 2018 সালে। মানে যা কিছু পড়াইলাম এখন তোমার সাথে, তোমার পরীক্ষার সাথে, পরীক্ষার খাতার সাথে মিলে কি? তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন থেকে পাবা আর আমি তোমাকে একসাথে পড়াই দিচ্ছি। প্রচুর আমার কষ্ট করতে হয়েছে এইটার জন্য। এটা আসলে সবাই ভয় পায়, এই জন্য আমার খুব মনে হয়েছে এভাবে আমি আস্তে আস্তে সবকিছু করে দিব, কিন্তু সময় লাগবে আমার, একটা মানুষ আমি কত দিকে যাব। আর ইংলিশ নিয়ে টেনশন হয়েছে না, যে ইংলিশ দিকে থাকবে কিনা, এগুলো নিয়ে টেনশন করতেছো না? জি ভাইয়া। আচ্ছা, তো ওই নিউজটা সত্য কি মিথ্যা এটা তুমি কি জানো? না ভাইয়া এটা কি তুমি মানো? না। ওই যে না, নিউজটা মানতে চাই না। এটা কি ওই যে অথরিটি তারা বাদে তুমি যাকেই জানতে বলবা বা যার সাথে এটা নিয়ে 2 মিনিট কাটাবা, সেটা কি ঠিক হবে? না ভাইয়া এখন হুট করে বললো যে লং সিলেবাসে পরীক্ষা হবে না, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না, অটো রেজাল্ট দেওয়া হবে। মনে করো বললো একটা ওয়েবসাইট থেকে, এটা কি বিশ্বাস করলা? না ভাইয়া। না এই ভাইয়া মেসেজটা যে তুমি আমাদের গ্রুপে দিলা বা আমারে দিলা, এটা কার সময় নষ্ট করলা? নিজের আমার সবার নিজের না, আমারও সময় তুমি নষ্ট করছো, আমাদের সম্মিলিত সময় তুমি নষ্ট করে ফেলছো। জি ভাইয়া তো এইরকম পাগলামি, এই রকমের আবেগ দেখানো কি ঠিক হবে? না ভাইয়া না ভাইয়া। শর্ট সিলেবাস হলে শর্ট সিলেবাস হবে, লং সিলেবাস হলে লং সিলেবাস হবে। যেই সিলেবাসে হবে, তোমাদেরকে তো আমরা লং সিলেবাসে পড়াই শেষ করে দিচ্ছি। যারা আসতেছে শর্ট সিলেবাস যারা পড়ে তারা শর্ট সিলেবাসই পড়ো। কিছু করুক বা না করুক, তুমি চান্স পাও না পাও, সেকেন্ড টাইমের কিছু চান্স পাবে, জি ভাইয়া ফার্স্ট টাইমেরও কিছু চান্স পাবে। জি এখন ভাইয়া। তোমার নামটা ওই লিস্টে থাকবে কিনা এটা তুমি যাচাই করবা, তাই কিনা? জি। কে কম পাইলো কে বেশি পাইলো এতে তোমার কোনো যায় আসে না না। ভাইয়া। তুমি কি করে চান্সটা ছেড়ে দিবা যে ভাই আমি চান্স পাইছি, তুই পাস না, আমার কষ্ট লাগছে, তুই নিয়ে নে আমার সিটটা, দিবা? না। না ভাইয়া তাহলে এত কিছুই যদি দিবা না, তাহলে এত রকমের কথা কেন? যেই সময়গুলো তুমি গত বছর নষ্ট করছো সেগুলো কি হয়েছে? মানে যেই সময়টুকু ওইখানে ব্যয় করছো সেটা তোমার অপচয় হয়েছে। এতই যদি বুঝো তাহলে ওই কথাগুলো নিয়ে আবার কেন আসো? আমার কথা হচ্ছে এটা, যে তোমার মতো এই কথাগুলো বলে না, সে জানে না যে শর্ট সিলেবাস কি লং সিলেবাস কি, সে জানে না যে ইংলিশে পরীক্ষা হবে কি হবে না, তার কি দিন যাইতেছে না? জি ভাইয়া বরং তোমার থেকে ওর দিন ভালো যাইতেছে। বুঝে গেছে কথাটা? জি জি ভাইয়া। ভাইয়া এখন তুমি সিদ্ধান্ত নিবা কোন গ্রুপে কোন মেসেজে কার সাথে তর্ক করবা বিতর্ক করবা, এটা তুমি ডিসিশন নিবা। তোমার সময় ভাই 24 ঘন্টা, তোমারও আমারও, আর যে পড়াশোনা করতেছে তারও। এখন তুমি কি 24 ঘন্টায় কিছু কমেন্ট করে আসবা নাকি তুমি কারো রিপ্লাই ঝগড়া করবা, এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বুঝে গেল? জি ভাই আই নো হু হি ইজ, কেন হু বসালাম? এটা ব্যক্তি, তাই। কেন হোয়াট বসাইছিলাম? হিজ নেম ছিল। তাহলে ভাই হিজ নেম, তাহলে হিজটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে নেমটা কি? বুঝা গেল? জি ভাইয়া। পড়াশোনা ওই যে একবার করলা তুমি রাইট ফর্ম অফ ভার্ব, আবার 10 বছর পর আবার রাইট ফর্ম অফ ভার্ব করো, আবার ট্রান্সলেশন করো, কিন্তু একসাথে তো। এখানে কি আমি কি পার্টস অফ স্পিচ কোনোদিন বলছি এটা পার্টস অফ স্পিচের ক্লাস? না। তুমি যেটা আর কি মুখ দিয়ে খাও সেটা তো আস্তে আস্তে ভিতরের দিকে যায় না, খালি মুখ পর্যন্তই যায়, কিছুক্ষণ পর আবার কিছুদিন পর মুখে ঠেলা মানে এরকম কিছু হয়? সবকিছুর সাথে সবকিছুর সমন্বয় আছে। যদি তোমার নিজের আল্লাহ যদি দিয়ে দিত যে তুমি মুখে খাওয়াবা, তুমি এগুলোর পরিপাক করো, সারাদিন এগুলো কাজে যাইতো, তোমার আর কোনো কাজ করতে হতো না। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না 2018 সালে আসছে। তাহলে মানে এটাতে আমি যা দেখছি যে এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড, এটাই ম্যাক্সিমাম আসে। আর ওই বাকি এগুলো গণ আর কি ইজ ফোর বাট অনেস্ট, ঠিক আছে, এই জিনিসগুলোই বাকি। কিন্তু এই জন্যই তোমাদের আমি ওই বেসিকটা দিছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চিনবা। তাহলে আর স্বল্প কিছু জিনিস থাকলো যেটা আমরা কালকে পড়বো। বুঝতে পারছো? ভাইয়া